জুন 1858 সালে গোয়ালিয়রের কাছে কোটার সারাইখানায় ব্রিটিশদের সাথে লড়াই করার সময় রানী লক্ষ্মীবাই মারাত্মকভাবে আহত হয়ে মারা যান। রানী লক্ষ্মীবাই 19 নভেম্বর 1828 সালে বারাণসীতে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলার নাম ছিল মণিকর্ণিকা। তার আত্মীয়রা তাকে আদর করে মনু বলে ডাকতেন। মণিকর্ণিকা খুব অল্প বয়সেই ঘোড়ায় চড়া এবং তলোয়ার চালানো শিখেছিলেন। বিঠুর দ্বিতীয় পেশওয়া বাজিরাও তার নাম দেন ছবেলি। 1842 সালে ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের সাথে তার বিবাহর পর মণিকর্ণিকা রানী লক্ষ্মীবাই নামে পরিচিত হন। একই সময় 1857 সালের বিপ্লবে ব্রিটিশদের পরাজিত করার পর তিনি মর্দানি নামে পরিচিত হন। স্বামীর মৃত্যুর পর রানী লক্ষ্মীবাইয়ের কষ্ট বাড়তেই থাকে। ব্রিটিশরা যে কোনো মূল্যে ঝাঁসি দখল করতে চেয়েছিল। ব্রিটিশরা রানীকে ঝাঁসি দুর্গ খালি করার নির্দেশ দিলে রানী তা মানতে অস্বীকার করেন এবং বলেন, আমি ঝাঁসি ছাড়ব না। রানী লক্ষ্মীবাই প্রথমে একটি আইনি সমাধান খোঁজার চেষ্টা করেন, কিন্তু তাতেও কাজ না হলে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা তৈরি করতে শুরু করেন। এরপর রানী লক্ষ্মীবাই এবং ব্রিটিশদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। রানীর সাহসিকতার সাথে ব্রিটিশ সেনাবাহিনীর মোকাবিলা করেছিলেন, কিন্তু ব্রিটিশরা ঝাঁসি দুর্গকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেন। রানী লক্ষ্মীবাইকে কালপিতে যাওয়ার পরামর্শও দেওয়া হয়। রানী চলে গেলেন কালপির উদ্দেশ্যে। সঙ্গে ছিলেন তাতিয়া টোপেও। 1858 সালের 22 মে কালপিতে ব্রিটিশ সেনাবাহিনী এবং লক্ষ্মীবাইয়ের মধ্যে একটি যুদ্ধও হয়েছিল। এখান থেকে রানী লক্ষ্মীবাই তাতিয়া টোপেকে নিয়ে গোয়ালিয়রের দিকে রওনা দেন, কিন্তু রানীর অনুসরণে ইংরেজ বাহিনীও গোয়ালিয়রে এসে আক্রমণ করে। রানী লক্ষ্মীবাই তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং এই দিনে তিনি যুদ্ধক্ষেত্রে অদম্য সাহস দেখিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। 18 জুন 1576 সালে হলদিঘাটির যুদ্ধ মহারানা প্রতাপের নেতৃত্বে মেওয়ার সেনাবাহিনী এবং আম্বরের প্রথম মানসিংয়ের নেতৃত্বে মুঘল সেনাবাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল। আকবরের সেনাবাহিনীর তুলনায় প্রতাপের সৈন্য সংখ্যায় অনেক কম ছিল। বলা হয় উভয় বাহিনীর অনুপাত ছিল 1-4, কিন্তু তা সত্ত্বেও এই যুদ্ধে মহারানা প্রতাপ মুঘলদের পরাজিত করেছিলেন। হলদিঘাটি যুদ্ধ সম্পর্কে অনেকেই মনে করেন মহারানা প্রতাপ এই যুদ্ধে আকবরের বাহিনীর সামনে দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। দ্য লালান টোপের মতে ডক্টর চন্দ্রশেখর শর্মা, যিনি হলদিঘাটির গবেষণা করেন, ব্যাখ্যা করেন হলদিঘাটির যুদ্ধে কে জয়ী হয়েছিল। আমি আপনাকে কিছু প্রমাণের ভিত্তিতে ব্যাখ্যা করতে চাই। মুঘল সেনাবাহিনী যখন হলদিঘাটির দিকে অগ্রসর হয় তখন আকবরের কঠোর নির্দেশ ছিল যে তিনি মহারানা প্রতাপকে জীবিত বা মৃত চান, কিন্তু মুঘল সেনাবাহিনীর মহারানাকে জীবিত বা মৃত অবস্থায় ধরতে পারেনি। দ্বিতীয় প্রমাণ, যুদ্ধের পর মুঘল সেনাপতি মান সিং যখন আকবরের দরবারে পৌঁছন তখন আকবর তাদের বিয়ে বন্ধ করার আদেশ জারি করেন। দেওদি বন্ধ বলে বিশ্বাস করে লোকটি আর রাজদরবারে আসতে পারেনি। মান সিং যদি বিজয়ের জন্য হলদিঘাটিতে পৌঁছতেন তাহলে আকবর তাকে পুরস্কৃত করতেন। তাহলে থেমে গেল কেন? ডক্টর চন্দ্রশেখর শর্মার এই সাক্ষাতের ভিত্তিতে হলদিঘাটি যুদ্ধের ঐতিহাসিক তথ্যের পরিবর্তনের দাবি উঠেছিল। এখন এএসআই এর যুদ্ধের উপর একটি নতুন ইতিহাস লিখছে। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल आरकेडीएफ यूनिवर्सिटी में। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ में सवारे अपना भविष्य। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल आरकेडीएफ यूनिवर्सिटी में। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ यूनिवर्सिटी में एडमिशंस ओपन। आरकेडीएफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है? आरकेडीएफ यूनिवर्सिटी है इसका हल। पीएचडी एमफिल किसी भी विषय में। डिप्लोमा के अनेक अवसर है आरकेडीएफ यूनिवर्सिटी में। एडमिशंस ओपन। आरकेडीएफ यूनिवर्सिटी। एजुकेशन ग्लोरिफाइज नेशन। গোয়ার বিপ্লব দিবস 18 জুন পালিত হয়। প্রকৃতপক্ষে 1947 সালের ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গোয়া 14 বছর পর্তুগিজদের দ্বারা শাসন করেছিল। 18 জুন 1946 সালে
রাম মনোহর লোহিয়া গোয়ার জনগণকে পর্তুগিজদের বিরুদ্ধে একটি ফ্রন্ট খুলতে অনুপ্রাণিত করেছিলেন। এরপর হাজার হাজার মানুষ গোয়ার স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে এবং দীর্ঘ সংগ্রামের পর 1961 সালের 19 ডিসেম্বর গোয়া পর্তুগিজদের কাছ থেকে স্বাধীন হয়। এই কারণেই প্রতি বছর 18 তারিখে গোয়ায় বিপ্লব দিবস পালিত হয়। পর্তুগিজদের কাছ থেকে স্বাধীনতার পর গোয়া একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়, যা 30 মে 1987 সালে পরিবর্তিত হয় এবং এটি একটি স্বাধীন অঞ্চলের মর্যাদা পায়, গোয়াতে ভারতের 25তম রাজ্যে পরিণত করে। গোয়া পর্তুগিজদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল, কিন্তু আজও গোয়ার সংস্কৃতিতে পর্তুগালের আভাস পাওয়া যায়। 18 জুন 1980 সালে শকুন্তলা দেবী, যিনি হিউম্যান কম্পিউটার নামে পরিচিত, এমন কিছু করেছিলেন যার কারণে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিবন্ধিত হয়েছিল। আসলে এই দিনেই লন্ডনের ইম্পেরিয়াল কলেজের কম্পিউটিং বিভাগ থেকে শকুন্তলা দেবীকে দুটি 13 সংখ্যার নম্বর দেওয়া হয়েছিল। এখন শকুন্তলা দেবীকে এই সংখ্যাগুলো নিজেদের মধ্যে গুণ করতে হয়েছিল, তাও কোনো ক্যালকুলেটরের সাহায্য না নিয়ে। পুরো হলের চোখ ছিল শকুন্তলা দেবীর দিকে। শকুন্তলা দেবী মাত্র 28 সেকেন্ডে উভয় সংখ্যাকে সঠিকভাবে গুণ করে হলের সকলকেই চমকে দিয়েছিলেন। এরপর 1982 সালে গিনেস বুকে তার নাম স্থান পায়। শকুন্তলা দেবী ছিলেন বিশ্বের প্রতিভা, কিন্তু জানলে অবাক হবেন যে তিনি কখনো স্কুলেই যাননি। 2020 সালের জুলাই মাসে তার বায়োপিক শকুন্তলা দেবী মুক্তি পায়, যেখানে বিদ্যা বালান তার চরিত্রে অভিনয় করেছিলেন। শকুন্তলা দেবী পরে তার গাণিতিক প্রতিভার ভিত্তিতে জ্যোতিষ শাস্ত্রেও তার হাত চেষ্টা করেছিলেন। 2013 সালের 21 এপ্রিল তিনি পৃথিবীকে বিদায় জানান। 1972 সালের 18 জুন ব্রিটেনে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে, যাতে 118 জন নিহত হয়। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ব্রাসেলসগামী বিমানটি উড়ানের কয়েক মিনিটের পরে বিধ্বস্ত হয়। ব্রিটিশ ইউরোপিয়ান এয়ারওয়েজের বিমানটি শহরের কেন্দ্র থেকে কয়েকশো গজ দূরে একটি মাঠে বিধ্বস্ত হয়েছিল। এটি ছিল ব্রিটিশ বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। 3 ইঞ্জিন বিশিষ্ট এই উড়োজাহাজটি পড়ে যেতেই ভেঙে 2 টুকরো হয়ে যায়। হিথ্রো বিমানবন্দরের ক্যাথলিক ধর্মযাজক ফাদার পিটার নট দুর্ঘটনার 10 মিনিটের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছন। সম্পূর্ণ ধ্বংসযজ্ঞের দৃশ্য তিনি নিজ চোখে দেখেছেন। এরপরেই তিনি বলেছিলেন, বিমানের ভিতরে বিশৃঙ্খলা ছিল, মনে হয়েছে যে সকলকে তাৎক্ষণিকভাবে হত্যা করা হয়েছে।